নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয়, কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এপিসোড সরাসরি তুলে ধরতে। বন্ধুগণ, আপনারা জানেন যে এই যে সময় বর্তমানে চলছে তা কিন্তু নির্বাচন বা ইলেকশনের সময়, এবং আপনারা জানেন যে বিহার নির্বাচন নিয়ে কিন্তু রাজনীতির হাওয়া, রাজনীতির পারদ কিন্তু যথেষ্টই গরম রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিহার নির্বাচন আপনার হয়ে গেছে 6 তারিখ অফ নভেম্বর এবং নভেম্বর মাসের 11 তারিখ, দুটি ফেজে নির্বাচন হয়েছে, যার ফলাফল কিন্তু প্রকাশ পেতে চলেছে আগামীকাল অর্থাৎ 14ই নভেম্বর 2025 তারিখে। এবার এই নির্বাচনে বিহারে অনেকগুলি অ্যালায়েন্স, অনেকগুলি কিন্তু পার্টি কিন্তু তারা কম্পিট করছে। ইভেন প্রশান্ত কিশোরের নিজের দল রয়েছে, এনডিএ বিজেপি রয়েছে, আপনার আরজেডি রয়েছে, রাষ্ট্রীয় জনতা দল রয়েছে, এরা সবাই রয়েছে। এবারে ফ্যাক্টর যেটা করছে যে এই নির্বাচনের ফলাফল কি হতে পারে তাই নিয়ে কিন্তু আমার কাছে অনেকগুলি কোয়ারি, প্রশ্ন কিন্তু অনেকের কাছ থেকে এসেছে। তো আমি আজকে এই একদম নির্বাচনের ফলাফলের প্রাক্কালে আপনাদের সামনে এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এপিসোডটি আমি তুলে ধরতে চলেছি যে বিহার নির্বাচনে দুটি ফেজ ওয়াইজ কি ফলাফল হতে চলেছে এবং কোন পার্টি তার মেজরিটি নিয়ে কিন্তু আপনার ক্ষমতায় আসতে চলেছে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের কাছে একটু অবশ্যই কিন্তু মার্জনা চেয়ে নেব, কারণ আমি অ্যাকচুয়ালি আমার নিজের লোকেশন থেকে একটু ডিস্টেন্ট লোকেশন বা একটু দূরবর্তী জায়গায় রয়েছে, যার জন্য আমার কাছে কোনো অ্যাপারেটাস বা সেরকম কোনো কিন্তু রেকর্ডিং যন্ত্রপাতি কিছুই কিন্তু নেই। তাই নর্মালি শুধুমাত্র মোবাইলটি সামনে রেখে আমি আপনাদের সামনে এপিসোডটি তুলে ধরছি। যেটুকু ভুল ত্রুটি হবে তার জন্য কিন্তু মার্জনা করে নেবেন। তো চলুন বন্ধুগণ, শুরু করছি আজকের মোস্ট ভাইটাল এপিসোড, বিহার নির্বাচন 2025 এবং তার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুগণ, বিহার নির্বাচনের এই যে বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের শুরুতেই এই বিশ্লেষণ নিয়ে আমি আলোচনা যেটা তুলে ধরবো, সেখানে আমি আপনাদের খেয়াল থাকবে যে আমি এর আগে কয়েক মাস আগে কিন্তু আমি বিহার এবং পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে একটি বিশেষ এপিসোড এবং তার ফলাফল আমি সেখানে কিন্তু ঘোষণা করে দিয়েছিলাম যে সেই সময় বিহারের, আমি বলছি আজ থেকে 6 মাস আগে, সেই সময় কিন্তু বিহারে পিকে বা প্রশান্ত কিশোর কিন্তু সেই সময় পলিটিক্যালি কিন্তু ভীষণ রকম ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন এবং তার কিন্তু বিরাট হাওয়া কিন্তু বিহারে গরম ছিল তার। এবং সেই সময় বিহারে একটি প্রোপাগান্ডাও কিন্তু ছড়িয়ে পড়েছিল যে প্রশান্ত কিশোর কিন্তু একটি বিপুল পরিমাণে কিন্তু আসন নিয়ে কিন্তু সিট কিন্তু তারা দখল করবেন। এবং আমি সেই সময় তো কিন্তু পিকেকে নিয়ে একটি আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে পিকে যে সেই সময় দাবি করছিলেন যে বিহার নির্বাচনে তার দল বিপুল ফলাফলে জয়লাভ করবে এবং পিকে কিন্তু সরাসরি রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসকে টার্গেট করে কিন্তু তার প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিল। এবং আমার পরিষ্কার মনে আছে যে সেই এপিসোডে আমি কিন্তু পরিষ্কার দাবি করেছিলাম যে পিকে কিন্তু সম্পূর্ণরূপে ফ্রিজল আউট করে যাবেন এবং বিহারে একটি প্রকৃত পলিটিক্যাল মুভমেন্ট আনতে পিকে বা প্রশান্ত কিশোর সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন। অর্থাৎ হি উড নট বি এবল টু মেক সাচ ডিফারেন্স। এবং সেই সময়তে আমাকে অনেকেই বিহার থেকে অনেকে আমাকে রিপ্লাই করে জানিয়েছিলেন যে আপনি এটা ঠিক বলছেন না, কারণ হাওয়া কিন্তু সম্পূর্ণ পিকের দিকে আছে, তো উনি কিন্তু বিহার নির্বাচনে বিপুল কিন্তু পরিবর্তন আনবেন। তো বর্তমানে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে গত 6 মাস আগে অর্থাৎ জুন মাসে আমি যে কথাটা বলেছিলাম আমার এপিসোডে, সেটা এখন কতটা পরিমাণে কিন্তু ফলপ্রসূ, হাওয়া কতটা ঘুরে গেছে। এছাড়াও আপনাদের আমি বলবো যে বিহার নির্বাচনে কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার ঠিক পরে আমি আরও একটি প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে কিন্তু আমি পরিষ্কার পিকের দলের ভরাডুবি নিয়ে কিন্তু বার্তা আমি তুলে ধরেছি। অনেকে এটা আমাকে বলেছিলেন যে তেজস্বী যাদব পিএম হতে চলেছে, নীতিশ কুমার ফিনিশড হয়ে যাবেন, লাইক দ্যাট। আমি একাধিক এপিসোডের আগেও তুলে ধরেছি, যেখানে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে নীতিশ কুমার কিন্তু খুবই ভালো ফল করতে চলেছেন। এবং আপনাদের এটুকু বলতে পারি যে মানুষ যতটা কল্পনা করছে তার থেকে কিন্তু অনেক ভালো ফল কিন্তু উনি কিন্তু করতে চলেছেন। এছাড়া অনেকে কিন্তু চিরাগ পাসওয়ান চিফ মিনিস্টার হতে চলেছেন এরকমও কিন্তু ক্লেম করবেন। আমি একাধিক আমার কিন্তু এর আগের এপিসোডে এটা নিয়েও কিন্তু আলোচনা কিন্তু করেছি যে চিরাগ পাসওয়ান কিন্তু লড়াই কিন্তু করবেন, কিন্তু ভালো ফলাফল যতটা এক্সপেক্ট করা হচ্ছে ততটা উনি কিন্তু করতে পারবেন না। আমি আজ আপনাদের সামনে আলোচনা তুলে ধরব নির্বাচন যেদিন শুরু হয় সেই দিনের দিনক্ষণ ওয়াইজ হরোস্কোপ ধরে আমার প্ল্যানেটারি পজিশন
এবং বর্তমান আজকের এই সময় দাঁড়িয়ে যে সময় আমি আপনাদের সামনে কিন্তু অ্যানালিসিস করে বিশ্লেষণ তুলে ধরছি, সেই সময় কিন্তু প্ল্যানেটারি অ্যাসপেক্ট কিন্তু ধরে আমি বিচার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি ছোট করে আপনাদের বলি যে আমার জ্যোতিষীয় গণনা যেটা বলছে যে প্রথম দিনের জন্য যে 121টি আসনে যে ভোটদান হয়েছে, আমি আপনাদের বলতে পারি যে বিজেপি তথা এনডিএর কিন্তু স্ট্রাইক রেট থাকবে অ্যারাউন্ড 60%, অর্থাৎ 121টি আসন প্রথম দফার মধ্যে বিজেপি যদি 65টি আসন ন্যূনতম দখল করতে পারে, আমি সর্বোচ্চ 70টি আসনও বলতে পারি প্রথম দফাতে, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমার পূর্বের এপিসোডে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছিলাম যে তেজস্বী যাদবের তো অবশ্যই ভালো ফল করার কথা, এবং হ্যাঁ, ডেফিনেটলি তেজস্বী যাদব কিন্তু ভালো ফল করবেন, কিন্তু নিজের কিছু শরিক পার্টনারের জন্য উনি কিন্তু পিছনে পড়ে যাবেন। উনি কিন্তু সরকার গঠন করার জন্য কিন্তু পর্যাপ্ত আসন উনি কিন্তু দখল করতে পারবেন না। বন্ধুগণ, কোনো একটি নির্বাচন বা ইলেকশনের প্রেডিকশন করা কিন্তু বরাবরই খুবই কঠিন, তার কারণ প্রত্যেকটি পার্টিসিপেটিং ক্যান্ডিডেটের ডেটা খুব স্বাভাবিকভাবেই অ্যাভেলেবেল থাকে না। শুধু তাই নয়, খুবই লিমিটেড তথ্য যা পাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু বিভিন্নভাবে প্ল্যানেটারি পজিশন, স্কোয়ারি চার্ট, জামাকুল চার্ট, নবাংশ চার্ট বিচার করে তবে কিন্তু ফাইনাল সম্ভাব্য প্রেডিকশন বা ফলাদেশ করতে হয়। আপনাদের বলি যে নির্বাচন শুরুর দিন অর্থাৎ 6 ডিসেম্বর চন্দ্র ছিল কৃত্তিকা নক্ষত্রে, এবং কৃত্তিকার কাজ হলো কর্তন করা বা দ্বিখণ্ডিত করা, ফলে খুবই ডিসিসিভ ইলেকশন কিন্তু হয়েছে, আপনাদের এটুকু আমি কথা দিতে পারি। এবং সেই সময় অর্থাৎ 6 ডিসেম্বর রবি ছিল কৃত্তিকা নক্ষত্রে, শনি এবং রাহু, শনি বক্রী অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু একই নক্ষত্রে, তার সাথে সাথে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, এবং মঙ্গল এবং বুধ উভয় কিন্তু সেই সময় অবস্থান করেছে অনুরাধা নক্ষত্রে। আমি কিন্তু ইলেকশন শুরুর দিনের কথা বলছি, 6 ডিসেম্বরের কথা। আর ঠিক যে সময় ভোট গ্রহণ শুরু হয়েছিল, আমার বিশ্লেষণ মতে সেই রাউন্ড অর্থাৎ ভোট গ্রহণের সেই রাউন্ড কিন্তু এনডিএ বা বিজেপি জোটের পক্ষে যাবে। আপনাদের আমি বলে দিই, সেই সময় আমার অ্যানালিটিক্যাল বিশ্লেষণ যা বলছে যে পিকে বিশেষ কিছুই সুবিধা করতে পারবে না। নট অনলি দ্যাট, হয়তো কিছু আসনের জন্য পিকে ভোট কাটতে পারবে, এবং কিন্তু এর থেকে বেশি কিছু সুবিধা পিকে পাবে না। পিকে যেটা করতে পারবে যে আপনার আরজেডির তরফ থেকে বেশ কিছু ভোট কিন্তু কেটে দেবে, এবং কংগ্রেস বা আপনার তার সাথে সাথে এনডিএ বিজেপির তরফ থেকেও কিন্তু বেশ কিছু ভোট হয়তো পিকে দল কিন্তু কাটতে পারে, হয়তো 2-4টে আসনও তারা পেতে পারে, কিন্তু সংখ্যা গরিষ্ঠতা লাভের জন্য কিন্তু পিকের দল এর থেকে বেশি কিছু সুবিধা আদায় করতে পারবে না। অর্থাৎ আপনাদের আমি বলে দিতে চাইছি যে প্রথম দিনের ভোটিংয়ে স্ট্রাইক রেট কিন্তু বিজেপি বা এনডিএ শরিকের থাকছে 60%। বিজেপি এবং এনডিএ শরিক দলের 121টি সিটের মধ্যে আমার হিসাব বলছে বিজেপি বা এনডিএর ন্যূনতম প্রাপ্তি থাকছে 65 থেকে 70টি আসন। দ্বিতীয় দিনে অর্থাৎ 11 ডিসেম্বর 122টি আসনের মধ্যে যে মতদান বা যে ভোট গ্রহণ হয়েছে, তাতে বিজেপি বা এনডিএর প্রয়োজন থাকবে আর মাত্র 50% আসন। অ্যাকচুয়ালি মিনিমাম যদি বলতে চান তাহলে 61টি আসন, যা আমার গণনা অনুযায়ী কিন্তু এনডিএ জোট খুব সহজেই কিন্তু দখল করে নেবে। ইলেকশন ঠিক যে সময় শুরু, সেই সময়ের বিচার কিন্তু আমাকে বলছে যে এই নির্বাচনে, এই 2 দফার নির্বাচনে কিন্তু যেভাবেই হোক শাসক দলের দিকে কিন্তু পাল্লা ভারী থাকছে। এবং আপনাদের আমি যেটা বলতে চাইবো যে তেজস্বী যাদব কিন্তু খুবই ভালো ফল করবে, কিন্তু নিজ নিজ পার্টনার কিন্তু তাদের ফিনিশিং লাইন কিন্তু ক্রস করতে তাকে দেবে না, অর্থাৎ নিজ নিজ পার্টনারদের কিন্তু ব্যর্থতার জন্য সে ফিনিশিং লাইন কিন্তু তেজস্বী যাদব ক্রস করতে পারবে না। দেখুন, একটা কথা বলতে পারি যে প্রবলেম থাকবে, ভোট কাটাকাটি হবে, এনডিএ বড় কিছু নেতা হয়তো পরাজিত হতে পারেন, কিন্তু এতটা বড় ওলটপালট হবে না যে বিজেপি বা এনডিএ তার কিন্তু তার সরকার থেকে সে কিন্তু সম্পূর্ণ তারা কিন্তু অপসারণ হয়ে যাবে, এতটাও কিন্তু এনডিএর ফলাফল কিন্তু খারাপ হবে না। তাই আপনাদের কথা আমি দিতে পারি যে মার্জিন কিছু কম হলেও কিন্তু বিজেপি এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে, এবং আমার হিসাব বলছে নীতিশ কুমার সরকার পুনরায় বিহারে কিন্তু তার নতুন কিন্তু টার্ম গঠন করতে চলেছে। আপনাদের আমি ছোট করে অ্যানালিসিসটা দিয়ে দিই যে সিট ওয়াইজ কিভাবে কিন্তু ভাগ হতে পারে। দেখুন, 6 নভেম্বরের হিসাব আমার যা আমি পেয়েছি তাতে 121টি আসনের মধ্যে
অন্তত 60% আসন আপনি এনডিএকে দিতে পারেন। তাতে আপনার আসছে 65টি আসন ন্যূনতম এবং 70টি আসন হচ্ছে সর্বোচ্চ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএ 65 থেকে 70টি আসন কিন্তু পেতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ 11ই নভেম্বর দ্বিতীয় ফেজের সময় 162টি আসনের মধ্যে মিনিমাম আপনার এনডিএ প্রয়োজন 50% এবং ভোট বা আসন, এবং সেটা কিন্তু সেই সংখ্যাটি আসছে 61 সিটস অর্থাৎ 61টি আসন। অর্থাৎ আপনাদের আমি বলতে পারি, যদি আমি পার্সেন্টেজে চলে আসি, তাহলে কিন্তু আপনার এই প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে আপনার 126টি আসন এনডিএ কিন্তু ন্যূনতম পাচ্ছে, এবং সর্বোচ্চ কিন্তু এনডিএ 138টি আসন পেতে পারে। যেখানে আপনার টোটাল ম্যাজিক ফিগার যদি আমি ধরি, মোট 243টি বিহার বিধানসভা সিটের মধ্যে 122টি সিট হলো ম্যাজিক ফিগার। সেখানে এনডিএ আমার হিসেব মতো ন্যূনতম 126টি সিট এবং সর্বোচ্চ 138টি কিন্তু সিট পাবে। অর্থাৎ ম্যাজিক ফিগারের 122টি আসনের সংখ্যা এনডিএ পেরিয়ে যাবে। এবং আপনাদের আমি এটুকু কথা দিতে পারি যে আমার হিসাব যা বলছে, বিহারে কিন্তু এনডিএ এবং বিজেপি জোট সরকার আবার কিন্তু সরকার গঠন করতে চলেছে, এবং সম্ভবত আমি যদি ভুল না বলি তাহলে নীতিশ কুমার পুনরায় কিন্তু মুখ্যমন্ত্রীত্বের পদে আবারও আসীন হতে চলেছেন। বন্ধুগণ, আজকে এই রেকর্ডিংয়ের কিছু সমস্যা, জিনিসপত্র না থাকা, ভয়েস অ্যাপারেটাস না থাকা সত্ত্বেও আমি ছোট করে আপনাদের সামনে অনেকের প্রশ্নের কোয়ারি ওয়াইজ আমি এই ছোট্ট এপিসোডটি তুলে ধরলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের মতো এটুকুই, ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।